আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি just জানতে চাচ্ছিলাম যে কি কি আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো বা এত বাধা থেকে। আসসালামু আলাইকুম। আহ, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন। আমরা এখানে এসে আই এম ফিল ভেরি প্রাউড এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলবো যে আপনারা আহ, উম, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভুলেননি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যাননি। আশা করব আল্লাহ যদি চায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আশা করব বিএনপি আমাদের দিকটা সবসময় মাথায় রাখবে এবং বিএনপি অতীতেও কিন্তু আমাদের দিকটা মাথায় রাখছে। ধন্যবাদ। আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে 2009 সালে ভর্তি হয়েছিলাম, পরে আমার অসুস্থতার কারণে আমি ব্রেক দিয়ে আবার 2011 সালে ভর্তি হয়েছিলাম। আমি যখন প্রথমেই পড়তে যাই, আমার ব্রেইল বই সংকট ছিল। আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন আব্দুল সামাদ স্যার। উনি কি করতেন, সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন, রেকর্ড করে করে তিনি দিতেন, আমরা পড়তাম। পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেইল বই অ্যাভেলেবল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই। কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম, আমি সত্যি কথা বলছি, আমি খুবই সমস্যার মধ্যে আছি। কেননা আমি বই পাচ্ছি না, কারণ আমার ব্রেইল বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং, আমাদের অডিও নেই। আমি কি করি, আমি কিভাবে পড়ি আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি যেমন জিমিনির সহায়তা নিই, জিমিনিকে আমি জিজ্ঞেস করি, সে আমাকে একেবারে রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয়। তারপরে আমি কি করি, ইনস্টা রিডার, তারপরে এমভিশন আই নামক দুইটা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন সাজেশন কালেক্ট করি, করে সেগুলো আমি স্ক্রিন রিডার দিয়ে পড়ি। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে, যেটা ভালো কাজ করে না, যেটা আপনার ছবি, ইমেজ, তারপরে হচ্ছে গিয়ে জটিল যে শব্দ চয়ন আছে সেগুলো পড়তে পারে না, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যায় আমি পড়তে হই। একই সাথে আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে, আমি সত্যি কথা বলছি, এখানে একটা ভিন্ন গ্রহের প্রাণী হিসেবে দেখা হয়। এটা ভেরি উইয়ার্ড ফর আস যে আমাদেরকে একটি ভিন্ন জগতের প্রাণী হিসেবে দেখা হয়, ট্রিট করা হয়। ইভেন আমরা যখন কোনো বড় বড় স্কুল, চট্টগ্রামের কলেজিয়েট বলেন, বাবা বলেন, নাসিরাবাদ গার্লস বলেন, বয়েজ বলেন, এই ধরনের স্কুলগুলোতে গেলে আমরা প্রতিবন্ধীরা কিন্তু পড়ার সুযোগ পাই না। মেধা থাকলেও আমাদেরকে নেই না, বলে যে তোমরা এখানে এলাও না, তোমাদের সেই পরিবেশ নেই। অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। স্পোর্টসে আমি নিজে একজন দাবাড়ু, আমি দাবা খেলি। চট্টগ্রাম থেকে আমাদের 3 জন দৃষ্টি প্রতিবন্ধী আইএম আছে, ইন্টারন্যাশনাল মাস্টার আছে, কিন্তু আমাদের খেলাধুলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন? আমার কাছে কোনো দাবা নেই। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমার কাছে কোনো দাবা কোর্ট আসেনি এ পর্যন্ত, আমি তাই খেলাধুলা করতে পারি না। ইভেন আমাদের দেখুন ব্লাইন্ড ক্রিকেট আছে, সেই ব্লাইন্ড ক্রিকেটও এখন মুক্ত উপরে পড়ে আছে শুধু অর্থায়নের জন্য এবং আমাদের অ্যাক্সেসরিজের জন্য। আপনার অবগতির জন্য ম্যাম বলছি, আপনারা তো এই সমস্ত বিষয় জানেন, তারপরে প্যারা অলিম্পিকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে, কিন্তু বাংলাদেশে সে প্যারা অলিম্পিক ভালো করলেও বাংলাদেশে সেই আমরা যে মিডিয়া কাভারেজ পাওয়া দরকার, সেই মিডিয়া কাভারেজ পাচ্ছি না। যেমন একজন ধরেন যার 2টি হাত নাই, সে তো স্পিনটা ভালো করতে পারে, হাই জাম্পে ভালো করতে পারে, কিন্তু ওই যে জিনিসগুলো যে ক্লাসিফাই করা এবং এগিয়ে নিয়ে আসা, সেই জিনিসটা নাই। আমি আইটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমার যে সমস্যাগুলো হয়েছে, যদি আমি আইটি অ্যাক্সেসরিজগুলো পেতাম, যেমন আমি যদি ল্যাপটপ পেতাম, আমি যদি ট্যাব পেতাম, আমি ওভারকাম করতে পারতাম, যেটা আমি কখনো পাইনি। প্রতিবন্ধীদের জন্য আমি মনে করি প্রথম আমাদের দরকার আইটি সেক্টরকে আরো ডেভেলপ করা। যেমন এখন প্রোগ্রামিং, ব্লকচেইন, তারপর কি যে বলে এই ফ্রিল্যান্সিং,
বিভিন্ন কাজ করে যায়, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডোমেইন ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, প্রতিবন্ধীরা কাজ করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারছি না? দেখেন, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য, আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই এই আইটি ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই। ভারতে এবার দেখলাম যে 4,500 কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ দিয়েছে, যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না। ইভেন আমি পাকিস্তানের অনেক বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত আছি, যারা নিজেরা ঘরে বসে ডোমেইন বানায়, কিন্তু আমি কিভাবে বানাবো? কারণ আমার কাছে যে ন্যূনতম যে সাপোর্ট দরকার, সেই ন্যূনতম সাপোর্ট নেই। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কিছু করার জন্য। ইভেন আগে বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিছু প্রশিক্ষণ দিত প্রতিবন্ধীদেরকে, তারা এটিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আমরা প্রতিবন্ধীরা পিছিয়ে আছি। বাংলাদেশে 6,50,000 ফ্রিল্যান্সার, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে $3 মিলিয়ন করে রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসছে। যদি প্রতিবন্ধীদেরকে যদি আইটিতে যদি দক্ষ করে গড়ে তোলা হয়, আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা অত্যন্ত ভালো করতে পারবো, এবং আমরাও দেশের বুঝানা হয়ে দেশের সম্পত্তিতে পরিণত হব। আমরা যদি সাপোর্ট পাই, একজন এরিক ওইহেনমিয়ার হতে পারি, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হিমালয় জয় করেছিলেন। আমরা টমাস আলভা এডিসন হতে পারি, আমরা আলবার্ট আইনস্টাইন হতে পারি, আমরা স্টিফেন হকিংস হতে পারি, অথবা আমরা হালের জেফ বেজোস হতে পারি, আমরা বিল গেটস হতে পারি, আমরা মার্ক জাকারবার্গ হতে পারি। কিন্তু দরকার আমাদের সাপোর্ট, দরকার আমাদের সহায়তা, আর আপনাদের একটু মমত্ববোধ। যদি আমরা তা পাই, তাহলে আপনাকে কথা দিতে পারি আগামী বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমি সর্বশেষ বলতে চাই, দান দক্ষিণার দিন শেষ, প্রতিবন্ধীরাই করবে আগামীর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত। আমি ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স স্টুডেন্ট, চৌগাছা সরকারি কলেজ। আমরা ডিসেবল পারসন অল প্রতিবন্ধী, যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট আর বিশ্বকাপ প্রেক্ষাপট অল সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ একটি মুদ্রার লেপি টপিটের কাছাকাছিও না। আমাকে দেখুন, আমার 7 বছর বয়স থেকে শুরু, আজ 17 বছর, এই 10 বছরের আমার প্রায় 1,500-এর বেশি ইনভেনশন রয়েছে। আমার এই 1,500 ইনভেনশনের ভিতরে আপনি যদি 500 ইনভেনশন যদি প্রয়োগ করেন, তো আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ ইকোনমিক্স, আপনার অর্থনীতি, আপনার যে কোনো সেক্টর, অল বাংলাদেশকে বদলে দিতে পারে। অল বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে পৌঁছাতে পারে। অত প্রয়োজন নাই, আপনি একটা ইনভেনশন কাজে লাগান। একটা ইনভেনশন কাজে লাগালে অল বাংলাদেশের একটা বিশ্বের ভিতরে একটা মজ্জের বীর একটা আলোড়ন সৃষ্টি করবে। আমার একটা A2I স্মার্ট কার নামক একটা চলমান উদ্ভাবনী কার রয়েছে, যেটা আমাদের নিউরন ব্রেনের সাহায্যে কন্ট্রোল করবে। প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু সেটা চালাতে পারবে, প্রত্যেকটা পারসন, শুধুমাত্র প্রতিবন্ধী একটা না, আপনিও চালাতে পারবেন, আমিও চালাতে পারবো। আমাদের মূলত এখন প্রত্যেকটা সেক্টর, আমাদের তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো রয়েছে, হ্যাঁ রয়েছে, অনেক ঢিলাঢুলা কোনো রকমের চলতেছে। তবে প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে গ্রহণ করা হয়, আমাদেরকে যদি স্টেবলিশ করা হয়, আমি যদি এখন ধরে নিই আমাদের দেশে 15 কোটি জনগণ, তার ভিতরে মাত্র যদি 2 কোটি ডিসেবল পারসন শিশু হয়, বাচ্চা হয়, মানুষ হয়, তাহলে 15 কোটির কাছে 2 কোটি কোনো কিছুই না। প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে অন্তত 50টা করে ডিসেবল পারসনদেরকে সুযোগ দেওয়া হয়, তো মানে প্রয়োজনের তুলনায় ডাবল হয়ে যাবে। আমাদের কিসের জন্য আলাদা করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা বিদ্যালয় করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা চাকরি দিতে হবে? আমাদেরকে যোগ্যতা নাই,
স্পিকিং হকিন্সের কি যোগ্যতা ছিল না বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ওনার যোগ্যতা ছিল না, উনি যোগ্যতা করে নিয়েছে, উনি চেষ্টা করেছে, উনি কঠোরতা অবলম্বন করেছে। আমাদেরকেও করতে হবে, তবে ওনাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, আমাদেরকে পরিবেশ তৈরি করে একটু হেল্প করতে হবে। জাস্ট আমার যে ক্ষমতায়ন রয়েছে, আমাদের বন্ধুদের যে ক্ষমতায়ন রয়েছে, আমরা যদি 90% ভিতরে যদি মাত্র 10% সুযোগ পাই, অল বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখি। আমরা এক একটা সেক্টরের দায়িত্ব নিতে পারি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতেছি। কেউ চট্টগ্রামের অল প্রতিবন্ধী ডিসেবল পার্সনের প্রতিনিধিত্ব করতেছে, আমি প্রতিনিধিত্ব করতেছি আমার অঞ্চলের ডিসেবল পার্সনদের, আমি প্রতিনিধিত্ব করতেছি বিভিন্ন বিজ্ঞান কুইজ, অলিম্পিয়াড, এমনকি এ বড় বড় মেগা প্রজেক্টেরও। আমাদের যত ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগিক দিকও আছে, শুধু দরকার মানবিক চেতনা এবং সেই দৃষ্টি প্রয়াস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া এবং আমাদের নিয়ে ভাবনা চিন্তা, আমাদের নিয়ে কিছু করার অঙ্গীকারবদ্ধ, এটাকে আমি আমার বাংলাদেশ, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বিএনপির পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ হাফেজ। যে আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন, যে মানে কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সাহায্য যদি দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। তো ওই দিক থেকে টেকনোলজির ব্যাপারেও তো আপনারা বলেছেন, কোন ভাবে টেকনোলজি সাহায্য করতে পারে আপনাদেরকে, কোন দিক থেকে আপনারা হয়তো বা নিজের কর্মসংস্থান আর টেকনোলজি ব্যবহার করতে পারেন, কেউ যদি কিছু ভাবে। ধন্যবাদ আজকের এই সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। আসলে প্রতিবন্ধী জনগোষ্ঠীরা এভাবে পরিবেশ পায় না তাদের ভয়েসগুলো রেজ করার জন্য। ম্যাম, আপনি হয়তোবা শুনেছিলেন যে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছে একজন আমরা এখানে বাংলাদেশের এক জেলাতে আমরা নেতৃত্ব দিচ্ছি, এক জেলা থেকে আমরা উঠে এসেছি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমার ছোট্ট রাফি, আমি তাকে ছোট বলবো না, সরি ভাইয়া, কারণ সে যদি 1500 যদি উদ্ভাবনী হতে পারে, সে একটা দেশের সম্পদ, কিন্তু এই সম্পদ আমরা তাকে সম্পদে পরিণত করতে পারতেছি না। এর মূল কারণ হলো আমাদের পলিসিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নেই। আজকে যদি আমরা আপনার দেয়া এই সাইনবোর্ডকে লক্ষ্য করি, আসলে কি এর ভিতরে কি আমরা আছি? এই ইনক্লুশনের জায়গায় কিন্তু আমরা নেই। আজকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে ইউনিয়ন পরিষদে একজন প্রতিবন্ধী ব্যক্তির কোনো প্রতিনিধিত্ব নেই, এমনকি একজন উপজেলা পরিষদেও প্রতিবন্ধী ব্যক্তির একজন প্রতিনিধিত্ব নাই। আপনি যদি লক্ষ্য করেন উপজেলা, জেলা, কোথাও কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করার একজন ব্যক্তি নেই। কিন্তু আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যাপারটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। তাই আমরা আশা করি আগামী দিন যদি আপনার সরকার ক্ষমতায় আসে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আমরা চাই প্রতিটি সেক্টরে আমাদের যেন প্রতিনিধিত্ব থাকে। আমরা চাই আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। তা না হলে এই দেশের 2 কোটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আসলে উন্নয়ন হবে না। আমরা যদি এসডিজি কে বাস্তবায়ন করতে যাই, কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে নয়, তাহলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কেন পিছিয়ে থাকবো? আমাদের মূলত দেশের অবকাঠামো আজকে দেখেন, এই যে সংস্করণের নামে কত ধরনের পায়তারা চলছে, এই সংস্করণে আমার একজন প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব সেখানে, তাহলে এই দেশে কি সংস্করণ হচ্ছে আমাদের বুঝতে বড়ই কষ্ট হচ্ছে যে আগামী দিন তাহলে এই 2 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার, আমাদেরও ভোটের যে মূল্য, আপনার ভোটেরও সেই মূল্য আছে, কিন্তু আমার ভোটের যদি সেই মূল্যায়ন করা না হয়, তাহলে
এই প্রতিবন্ধী ব্যক্তিদের ছাড়া এই দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব না। তাই আশা করি আগামী দিন প্রতিটি সেক্টরে যেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা একজন প্রতিনিধিত্ব থাকে। আজকে আপনাদেরকে আমরা তাকিয়ে দিতে চাচ্ছি একজন রাফি তার জীবন যুদ্ধে কতটুকু এগিয়ে আসছে। আমরা আজকে তাকিয়ে দিতে চাই একজন আব্দুল সত্তার দুলাল, তিনি ডিপিআই এর প্রেসিডেন্ট, 182টি দেশের প্রতিনিধিত্ব করতেছেন, অথচ তার মূল্যায়ন আমরা এই দেশে দেখতে পারতেছি না। তার মূল্যায়ন আমরা আমাদের সংস্করণের জায়গায় দেখতে পাচ্ছি না, এমনকি আমাদের কোনো প্রতিবন্ধী ব্যক্তিও নেই। আপনি চিন্তা করেন তাহলে এই জনগোষ্ঠীদেরকে বাদ দিয়ে কি দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব? আমরা প্লিজ, আপনার সরকার যদি ক্ষমতায় আসে, আমরা চাই ন্যূনতম হলো আমাদের সংরক্ষিত আসন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকা উচিত। কারণ আজ থেকে যদি 20 বছর আগের কথা যদি আমরা লক্ষ্য করি, নারীরা কোথায় অবস্থান করত? যখন নারীদের কোনো অধিদপ্তর ছিল না, নারীদের সংরক্ষিত আসন ছিল না, কিন্তু নারীরা কতটা অবহেলিত হচ্ছে। আজ নারীরা বাংলাদেশের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে আমরা ধরি, কারণ নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের নেত্রী ছিলেন, নারী স্পিকার ছিলেন। তারা আজ নারীরা যেভাবে এগিয়ে আসছে, ঠিক এমনই ভাবে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি সংরক্ষিত আসন থাকে, তাদের কথা বলার লোক থাকে, তাদের যদি পলিসি মেকারের জায়গায় যদি প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে, তাহলে আমাদের দেশের প্রতিবন্ধীরা এই দেশের মানব সম্পদে পরিণত হতে পারবে। আমরা আশা করি এই পলিসি আপনার সরকার গঠন হলে আমাদের কমপক্ষে ক্যাবিনেট ডিভিশনে আমার একজন প্রতিনিধিত্ব করার মতো আমাদের জন্য লোক থাকে। ধন্যবাদ সকলকে। আমি যখন চাকরি করতে যাই, আমার সাথে হচ্ছে আরো 2-3 জন একসাথে চাকরিতে নিযুক্ত হয় আর কি। তারা হচ্ছে অপ্রতিবন্ধী ব্যক্তি, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলাম। তো ভাগ্যক্রমে আমার চাকরি হয়ে যায়, কিন্তু আজকে চাকরি করছি প্রায় 4-5 বছর। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। আমাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি এবং আমাকে আমার বেতন বৃদ্ধিটাও করা হয়নি, এবং ওদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়েছে, আমাকে এখনো কন্ট্রাকচুয়াল বেসিসে রাখা হয়েছে। এটা কেন? আমার সাথে এই বৈষম্যটা কেন? তারা যেভাবে কাজ করছে আমিও তাদের মতো কাজ করছি। অনেক সময় দেখা যায় তারা খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যায়, কিন্তু আমাকে তাদের কাজগুলো দিয়ে যায়। আমি এই বিষয়ে কারোর সাথে যদি কথা বলতে চাই, তখন দেখা যায় HR থেকে আমাকে বলা হয় যে তোমার যদি কাজ করতে ইচ্ছে করে তুমি করো, অন্যথায় তুমি চলে যাও। তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করি, সেই চাকরিটাতেও আমাদের কোনো সম্মান নেই। এগুলো কেন? অনেক সময় দেখা যায় আমি তো চাকরি পেয়েছি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। আর 1-2 জন যদি চাকরিতে নিয়োগ পায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের চাকরিটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে। দেখা যায় দোষ অন্যরা করে, কিন্তু দোষটা চলে আসে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর। সো আমি আশা করব এই বিষয়টাতে যেন আগামীতে আমাদের জন্য চিন্তা করা হয় আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম হিমু, আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে। আমিও কিন্তু চাকরি করি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো আমি যখন চাকরিতে জয়েন করি আর কি 2024 সালে, আমাকে 6 মাস প্রভিশনাল পিরিয়ডে রাখা হয়। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। আমি অনেকবার গিয়েছিলাম, আমি ইশারা ভাষার দোভাষী নিয়েও ওইখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা বলছে তাদের এরকম কোনো নিয়মের মধ্যে নেই। সো দেখা যায় আমার পরে যারা জয়েন করছে তারা কিন্তু প্রমোটেড হচ্ছে, বাট আমি প্রমোশন পাচ্ছি না। সো এই ডিসক্রিমিনেশনটা আমি চাই না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি যেহেতু একজন প্রতিবন্ধী নারী, কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়। অনেকে আমাকে অনেক বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে। আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক, যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য। আমরা তো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আসলে আমাদের সমস্যাটা কাউকে বোঝাতে পারি না। যেখানে পরিবারকে বোঝাতে পারি না, সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো? আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা ভাষায় অতটা পারদর্শী নয়।
আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা বলার জন্য, তখন কিন্তু আমরা ভুল ট্রিটমেন্টের শিকার হই। আমরা ডক্টরদের দোষ দিচ্ছি না, কারণ তারা হয়তো আমাদের ভাষাটা বোঝে না, যার জন্য ওনারা আমাদের প্রবলেমটা বুঝতে পারে না আর কি। তো আমি আশা করব হচ্ছে এটা নিয়ে যেন ভবিষ্যতে কাজ করা হয়। ও, আমি আরেকবার একটু বলার সুযোগ নিচ্ছি। তো এখানে আমার যারা বড় ভাইয়া এবং আপুরা আছেন সবাই তো অনেক কিছু বিষয় নিয়ে বলেছেন। তো আমি এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তথ্য অধিকার। তো আমরা যেহেতু আমাদের একটা যোগাযোগের সমস্যা আছে, আমরা কেউ কোনো কিছু বললে, কেউ যদি আমাদেরকে কোনো কিছুর আশ্বাসও দেয়, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কি করবে কি করবে না, সেটা আমরা আমাদের সমস্যাগুলোও বোঝাতে পারি না। সো আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রতিটা সেক্টরে যেন ইশারা ভাষার দোভাষীর ব্যবস্থা থাকে। সেটা একটা টিভিতে একটা অ্যাডভার্টাইজ থেকে শুরু করে তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন থেকে শুরু করে প্রতিটা নিউজ সংবাদ যেন হচ্ছে ইশারা ভাষার মাধ্যমে প্রচার করা হয়। আগে যেটা বাংলাদেশ টেলিভিশনে 2 টাইম 2টা এবং 6টাই হচ্ছে প্রচার করা হতো, বর্তমানে সেটা এখন শুধু সন্ধ্যার 6টাটাই নিউজটা কভার করে ইশারা ভাষার মাধ্যমে। তো আমরা আমাদের এই জায়গায় অধিকারগুলো নিশ্চিত করতে চাচ্ছি, যেটা তথ্য অধিকার আমাদের। গভর্নমেন্ট আমাদের জন্য কি করবে, কি আশ্বাস দিচ্ছেন, কি বলছেন, সেটা যদি আমরা নাই বুঝি, তাহলে সেখানে আসলে আমরা অনেক বেশি আশাহত হব আর কি। আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমি চাই এবার যেন ক্ষমতায় বিএনপি নির্বাচিত হোক এবং আমাদের সমস্যাগুলো যেন বারবার শুনুক। আমি এই পর্যন্ত 2বার সুযোগ পেয়েছি আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরার। আমি বারবার আপনাদের কাছে আসতে চাই, আপনার কাছে আসতে চাই। আমি আর কোথাও যেতে চাই না, কাউকে সমস্যার কথা বলতে চাই না। আমি এক এক সময় এক একটা প্রবলেম নিয়ে আসব, আপনারা আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিবেন। আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন। ধন্যবাদ।